সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বজনপ্রীতির রাজত্ব, তারেকের এপিএস সানি ও তার ভাইয়ের ইপিজেড মিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১-১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাম নিয়ে দায় এড়াতে ডাহা মিথ্যাচার বিএনপির, কাঠগড়ায় ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ক্যান্টনমেন্টে লিফলেট বিলি, চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানববানব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবীর চিঠি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপিকে সতর্কবার্তা জামায়াত নেতার, জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের দিকে ইরানের বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন জনগণের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। লীগ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল, এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালা বদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়, লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার বা তার দলের অবস্থান কিন। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে লীগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর লীগ তাদের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে লীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মা পার থেকে এলো সুখবর। জামাতসহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন, সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগে খুশির হাওয়া, তারা ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে। কিন্তু হাদির দো হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামাত জড়িত। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামাত, তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ডে নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ, তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে, তাতে বেশ চিন্তায় জামাত।
দায়িত্ব গ্রহণের মাত্র 1 মাসের মাথায় বিতর্কের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনিযুক্ত সহকারী একান্ত সচিব 2 এপিএস 2 আব্দুর রহমান সানি। নিজের পদের প্রভাব খাটিয়ে আপন ভাইয়ের পারিবারিক কোম্পানিকে একটি বিশাল রপ্তানি অঞ্চল ইপিজেড স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত 29 মার্চ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ভুইয়া গ্লোবাল ফাউন্ডেশন। অনুসন্ধানে দেখা গেছে, এই ভুইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়া। তিনি প্রধানমন্ত্রীর এপিএস 2 আব্দুর রহমান সানির বড় ভাই। কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কর্মকর্তার পারিবারিক প্রতিষ্ঠানকেই এই লাভজনক ও কৌশলগত প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি 2025 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর এপিএস 2 হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য সব ব্যবসা বা পেশা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ পাওয়ার মাত্র 40 দিনের মাথায় তার পরিবারের কোম্পানির প্রস্তাব গৃহীত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এটি কি স্রেফ ব্যবসায়িক প্রস্তাবের যোগ্যতা নাকি ক্ষমতার অপব্যবহার? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, সরকার পরিবর্তনের পর যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার পরিবারের কোম্পানিকে এত দ্রুত বড় প্রকল্পের কাজ দেওয়া নৈতিকতার পরিপন্থী। কবির আহমেদ ভুইয়া কসবা আখাউড়া আসনে ধানের শীষের টিকিট না পেলেও সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে এলাকায় প্রভাবশালী করার চেষ্টা চলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশ এই পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির চর্চায় উষ্মা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা আব্দুর রহমান সানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের শুরুতে এ ধরনের অভিযোগ প্রশাসনের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা। 2024-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে পালাবদলের পর সেই আইসিটি ইউনূস সরকারের দমনপীড়নে মুখ্য অস্ত্র হয়ে ওঠে। ধরে ধরে আওয়ামী লীগপন্থীদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাদের জেলে পাঠাতে শুরু করে। বাহিনীর যেসব কর্তাদের আওয়ামী লীগপন্থী বলে মনে করেছেন, তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা রুজু করে তাদেরও জেলে পাঠান ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী পদে আসীন হন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটান। সেনাবাহিনীতে রদবদলের পাশাপাশি পুলিশ ও প্রশাসনেও রদবদল ঘটান। উদ্দেশ্য ছিল স্বচ্ছতা আনা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এবার বিএনপি সরকারের টার্গেট 111-এর কুশীলবদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা। তাদের বিচার হবে এই ট্রাইব্যুনালে। প্রাক্তন 2 সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদউদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর 111-এর অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুশীলবদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তারা কার্যত আত্মগোপন করেন, দেশে যারা রয়েছেন তারাও আত্মগোপন করেছেন। সাবেক ওই 2 শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন, তবে তাদের বিদেশ যাত্রার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। সরকার থেকে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র বলছে, প্রতিটি বিমানবন্দরে 111-এর নাটের গুরুদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্রে বলা হচ্ছে, ওই 2 শীর্ষ কর্মকর্তা ছাড়াও 111-এর সময় প্রভাবশালী কর্মকর্তাদের ছত্রছায়ায় কেউ কেউ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তারেক সরকার তাদের টিকি এখনও স্পর্শ করতে পারেনি। তবে বিতর্কিত ওই কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে গোয়েন্দা সংস্থাগুলি তাদের একটি তালিকা তৈরি করেছে। বিশেষ করে বিতর্কিতদের মধ্যে এখনও যারা দেশে আছেন তারা যাতে দেশ থেকে চলে যেতে না পারেন, সরকারের তরফে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গণমাধ্যমের তরফে অভিবাসন দপ্তরের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। আদালত থেকে কারোর বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপের খবর এলে তখন পদক্ষেপ করা হয়। তবে এর বাইরেও বিশেষ ব্যবস্থায় বিদেশ যাত্রায় বাধা দেওয়ার সুযোগ রয়েছে বলে ওই কর্মকর্তাটি জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ নিজ হিসাবে প্রায় 19 বছর আগে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে সেনার একটি অংশের সমর্থনে গঠিত হয়েছিল তত্ত্বাধায়ক সরকার। বিতর্কিত ওই সরকার 111-এর সরকার বলে পরিচিতি পায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে আচমকায় কয়েকজন ক্ষমতাধর হয়ে ওঠেন। তারা বেসরকারি সহযোগীদের সমর্থনে দেশ পরিচালনা করতে শুরু করেন। তখন আওয়ামী লীগ এবং বিএনপির একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করে। আর সেই সুযোগে সেনাবাহিনীর হঠাৎ ক্ষমতাবান হয়ে ওঠা কর্তারা সুযোগের সদ্ব্যবহার করেন।
তারা নেতাদের চরিত্র হননের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন। সেই সেনা সরসাকের আমলে তারেক রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেনা সদরে। সেখানে চলে অত্যাচার, ক্ষমতার অপব্যবহার। দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মাইনাস করে নতুন এক রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করেছিল 111 সরকার। ওই সরকারের নেপথ্যে ভূমিকা পালনকারী কিছু উচ্চাকাঙ্ক্ষী সামরিক ও বেসরকারি কর্মকর্তার মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদদের অপদস্থ করে তাদের সম্পর্কে দেশবাসীর কাছে নেগেটিভ পারসেপশন তৈরি করা। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে বিএনপি। তবে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই দায় পুরোটাই ইউনূসের উপর বর্তায়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি এমন মন্তব্যকে ডাহা মিথ্যাচার হিসেবে চিহ্নিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার জন্য ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিএনপি। সম্প্রতি আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন গত ৮ বছর দেশে হামের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি, অথচ সরকারি তথ্য এবং ইউনিসেফের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ১৯১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা DTP3 এবং MCV1 হামের প্রথম ডোজ ভ্যাকসিনে উচ্চ সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গাভি থেকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী বিশাল আকারে হাম রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হয়েছিল। ইউনিসেফের তথ্যমতে সেই অভিযানে প্রায় ৩,৬০,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়। এমনকি জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক সভার কার্যবিবরণীও প্রমাণ করে যে করোনাকালের মধ্যেও এই টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন ভুল তথ্য প্রদানকে রাজনৈতিক দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন। তিনি জানান, চলতি বছরের শুরুতেই রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হলেও সরকার সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অভিযোগ উঠেছে যে ২০২৪ সাল পর্যন্ত প্রচলিত প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করা হলেও বর্তমান সরকার হঠাৎ করে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি হয়। এই প্রাতিষ্ঠানিক রদবদল এবং টিকাদান সংশ্লিষ্ট কর্মীদের আন্দোলনের কারণে মাঠ পর্যায়ে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই একসময় অনেক উন্নত হলেও এখনও প্রায় ৪ লাখ শিশু সব ডোজ টিকা পাচ্ছে না। এর মধ্যে ৭০,০০০ শিশু একটি টিকাও পায়নি। বিশেষ করে শহরের বস্তি এলাকা এবং দুর্গম অঞ্চলে টিকাদানের হার উদ্বেগজনকভাবে কম। স্বাস্থ্য খাতের এই নাজুক অবস্থায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে ভুল তথ্য প্রদান সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যাচারের সংস্কৃতি পরিহার করে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত না করলে দেশ এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে। ইউনূস বিদায় নিয়েছেন, তবে তিনি সর্বত্র তার পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তিনি একের পর এক কৌশল নিতে শুরু করেন। সেই কৌশলের উদ্দেশ্য ছিল সরকারে যারাই আসুক না কেন তারা যেন স্বস্তিতে দেশ চালাতে না পারে। এটা করার সবথেকে সহজ উপায় হল সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা। এটা হলে সেনাপ্রধান তালগোল পাকিয়ে ফেলবেন, বাহিনীর মধ্যেই তাকে চরম ক্ষোভের মুখে পড়তে হবে। ইউনূসের আমলে সেনাপ্রধান একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়েছেন। সেই সব বিবৃতি শুনে অনেকের মনে হয়েছে তিনি আসলে বাহিনীর প্রধান নন, তদারকি সরকারের মুখপাত্র। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর যে প্রভাব থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারা সরকারের আসীন হবে, কতদিন তারা ক্ষমতায় থাকবে, সেটা বাহিনীর মর্জির ওপর নির্ভর করছে। সে কারণে বাংলাদেশে অতীতে একাধিকবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে, তবে বাহিনীর মধ্যে কোনো সরকারি মেরুকরণের রাজনীতি করেনি, যেটা করেছে ইউনূস সরকার। এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলা দরকার। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেশ শক্তিশালী প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনী ইউনূসের আমলে কি করে হাতের পুতুল হয়ে গেল সেটা বুঝে উঠতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। ইউনূসের সময়ে বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। মূল কারণ ছিল ২৪ জন সেনাকর্তা, যাদের মধ্যে বেশ কয়েকজন কর্মরত। এদের সকলের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে অন্যায়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। এই নিয়ে বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়। সবকিছুই হয়েছে ইউনূস ক্ষমতায় থাকাকালীন। বহু প্রাক্তন সেনা কর্মকর্তা এই বিচার প্রক্রিয়া মেনে নিতে পারেননি। তাদের যুক্তি ছিল, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে এরা কোনো না কোনো অপরাধে জড়িত, তাহলে সেনা আইনে তাদের বিচার হওয়া দরকার।
কোনো বেসামরিক আদালত অবসরপ্রাপ্ত বা কর্মরত সেনাকর্তার বিচার করতে পারে না। সেটা হলে কোনো দেশে সেনা আইন তৈরি হতো না, কোর্ট মার্শাল শব্দটির জন্ম হতো না। এদিকে আবার প্রাক্তন 2 সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 2 প্রাক্তন সেনাকর্তা হলেন মাসুদউদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার অনেকে আবার মেনে নিতে পারছেন না। এদিকে আবার ক্যান্টনমেন্টে লিফলেট বিলা করা হয়েছে বলে খবর। লিফলেটের প্রতিপাদ্য বিষয় সেনা সদস্যকে কোনোভাবেই বিচারের নামে হেনস্থা করা যাবে না। কারা এই লিফলেট বিলি করেছে সে ব্যাপারে কিছু জানা না গেলেও কোনো মহল থেকে বলা হচ্ছে এই লিফলেট বিলি করেছে বাহিনীতে যারা নানা ইস্যুতে ক্ষুব্ধ, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ভূমিকায় তারা রীতিমতো অসন্তুষ্ট। ক্যান্টনমেন্টে যখন এই অস্থিরতা চলছে সেই সময় পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস গিয়েছেন জাপান সফরে। সঙ্গে নিয়ে গিয়েছেন তার বান্ধবী লামিয়া মোরসেদকে। সূত্রের খবর ইউনুস সেখানে শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সঙ্গে দেখা করেন। আলাপচারিতায় উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। একসময় ইউনুস তাকে বলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাইছেন। আকিয়ে আবে যেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেন। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেন, তার কানে পৌঁছে দেন ইউনুসের ইচ্ছার কথা। সেটা শুনে তারেক রহমান শিনজো জায়াকে কি বলেছেন সেটা জানা যায়নি। তবে একটি গণমাধ্যম বিএনপি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জানিয়েছে দল কোনোভাবেই এই পদক্ষেপ করবে না। সেটা করা মানে কার্যত আগুন নিয়ে খেলা। ইউনুস শাসনামলে বাংলাদেশের পরিণতি কি হয়েছিল সেটা তারা দেখেছে গোটা বিশ্ব। বাংলাদেশকে কোনো অবস্থাতেই আর নরককুণ্ডু করে তোলা যাবে না। ইস্টার সানডেকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি সরকারি ছুটির আওতায় না থাকায় ধর্মীয় আচার পালনে তাদের নানাবিধ বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মঙ্গলবার 31 মার্চ সকাল 11টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গির্জা ও খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার সানডে খ্রিস্টান বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ, কিন্তু বাংলাদেশে এটি কর্মদিবস হিসেবে থাকায় অনেক চাকরিজীবী ও শিক্ষার্থীকে ধর্মীয় কর্তব্য পালন এবং পেশাগত দায়বদ্ধতার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, একটি অন্তর্ভুক্তমূলক রাষ্ট্রে সকল ধর্মের মানুষের প্রধান উৎসবগুলোতে সমান সুযোগ থাকা প্রয়োজন। ইস্টার সানডেতে ছুটি না থাকা আমাদের ধর্মীয় অধিকার চর্চায় অন্তরায়। সংগঠনের মহাসচিব হেমন্ত আই কোরাইয়া বলেন, এটি আমাদের নতুন কোনো দাবি নয়। দীর্ঘদিন ধরে আমরা এই ন্যায্য দাবি জানিয়ে আসছি। আমরা আশা করি সরকার প্রশাসনিক ও নীতিগত দিক বিবেচনা করে দ্রুত একটি বাস্তব সমাধানে পৌঁছাবে। রমনা ক্যাথেড্রাল চার্চের পালপুরোহিত ফাদার আলবার্ট টি রোজারিও বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই ইস্টার সানডে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছুটি। বাংলাদেশেও এই স্বীকৃতি দিলে তা ধর্মীয় স্বাধীনতার চর্চাকে আরও অর্থবহ ও সুসংহত করবে। মানববন্ধনে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা এবং যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, বিষয়টি কেবল ছুটির নয়, বরং নাগরিক ন্যায্যতা ও সমতার প্রতীক। জেমস সুব্রত হাজরা প্রস্তাব করেন, আসন্ন 5 এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে সরকার অন্তত নির্বাহী আদেশে একদিনের ছুটি ঘোষণা করে একটি ইতিবাচক সূচনা করতে পারে। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত 30 মার্চ প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে ইস্টার সানডেকে স্থায়ীভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের এই প্রাণের দাবি দীর্ঘকাল উপেক্ষা করা হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা বিশ্বাস করেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই দাবিটি সহানুভূতির সাথে বিবেচনা করবে। যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকা জনগণ সন্দেহের চোখে দেখছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে। 1 এপ্রিল বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে রাজধানীর মগবাজার নজরুল একাডেমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামী গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় দাবি করে আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক ও মানবিক সংগঠন। দলীয় কার্যক্রমে জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতৃত্বে এদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এজন্যই জামায়াতের 40 লাখ ভোট এখন 2.5 কোটিতে পৌঁছেছে। জনগণ জামায়াতকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মেইনস্ট্রিম হতে দেওয়া হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক একজন উপদেষ্টা যার স্বীকারোক্তি দিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদ নিয়ে সরকার জাতির সঙ্গে তামাশা করছে। আজকের প্রধানমন্ত্রী জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করছে। জনগণ রাজপথে নেমে আসলে সরকারের অহংকার আর দাম্ভিকতা ধুলোয় মিশে যাবে। মহানগর কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতীত মানুষ শোষণের হাত থেকে মুক্তি পাবে না। মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করতে তিনি উপস্থিত নেতাকর্মীকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রস্তুতি নিতে আহ্বান জানান। মহানগর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সাত্তার সুমন বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার সব অস্বীকার করে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ৫ আগস্টের আগে বিএনপি কোনো কার্যকর আন্দোলন করতে পারেনি। তারা প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে জামায়াতে ইসলামী বাদ দিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিল, কিন্তু তাদেরকে রাজপথে পাওয়া যায়নি। জামায়াতে ইসলামী রাজপথে ছিল, আছে এবং থাকবে। যেই রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই বিপ্লবের চেতনা বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নেমে আসবে। মহানগর মজলিসের শুরা সদস্য ও রমনা থানা আমির মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রমনা থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন, থানা অফিস ও বাইতুলমল সম্পাদক আকবর হোসাইন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুসা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েলের দিকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বুধবার ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তেল আভিভ, শেফেলা এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ উঠেছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানে ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত হামলা শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত প্রায় ১৩৪০ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনও আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশবাদের পথে এগোয়নি। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের কঠোর প্রতিরোধ করেছে। চিঠিতে পেজেশকিয়ান ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা। খবর আল জাজিরার। পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে প্রধানত বহিরাগত স্বার্থ কাজ করছে। তিনি বলেন, এটি ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের অংশ, যার মাধ্যমে তারা নিজেদের চাপ বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাচ্ছে।